অন্তরাত্মা লিখেছেন সমরেশ মজুমদার। বেশ কিছুক্ষণ হলো আমার ঘুম ভেঙেছে এবং আমি এই সময়টুকু সমস্ত শরীর গুটিয়ে নিয়ে অনেকটা তেমাথা বুড়ির মতো ঘুমের আমেজটাকে জিয়ে রাখতে চাইছিলাম। আচার খাওয়ার পর জিভটাকে চকচক শব্দে নাড়াচাড়া করতে যেমনটি লাগে, এখন এই কালো মেঝেতে পাতা বিছানায় শুয়ে আমি সারা ঘরে ছড়ানো কাগজ, একটা মাটির ভাঁড়ে উপচে পড়া সিগারেটের টুকরো ও আমার বালিশের পাশে গোড়ালি সাদা হওয়া এক পাটি জুতো আবিষ্কার করে ঈষৎ বিরক্ত হলাম। এবার আমি উঠব। রাত্রে নগ্ন হয়ে শোয়া স্বাস্থ্যপ্রদ মনে করায় এখন লেপের আড়ালে প্যান্টটা গলিয়ে নিয়ে থার্মোমিটারের মতো টুথব্রাশ মুখে পুরে একতলায় নামব। দরজা খোলার আগে আমার 10 ইঞ্চি এবং প্রায় অস্বচ্ছ আয়নায় মুখটা একবার বুলিয়ে চোখের শ্রী ফিরিয়ে নেব, কারণ আমি জানি এ সময়ে নিচে কলতলায় কয়েকটি মেয়ে ব্যস্ত থাকবেই। এ বাড়ির বাসিন্দে মেয়েরা সুন্দরী কি হলেও তাদের প্রতি কোনো দুর্বলতা আমার নেই। তথাপি পিচুটি চোখে কোনো মহিলার মুখোমুখি হওয়া আমি ক্রাইম বলে মনে করি। কলকাতায় নামলেই চাক ঘিরে থাকা মৌমাছির মতো কল আঁকড়ে থাকা মেয়েগুলো আলগা হবে এবং ইত্যবসরে আমি শুরুত করে কর্মটি সেরে নিই। এই সময় নিয়মিত 2টি বাক্য শ্রবণ করি, আজ বড় তাড়াতাড়ি উঠলেন যে, অথবা আজ অনেক বেলা হয়ে গেছে কিন্তু। এক টুকরো প্রণামী হাসি চটকাতে চটকাতে যখন ওপরে উঠে আসি, তখন তলপেটে ঈষৎ চাপ অনুভূত হওয়া সত্ত্বেও কোনো বাথরুম খালি না থাকায় আমাকে জামা গলিয়ে ভালো আছেন মাসিমা গোছের মুখ করে পাড়ার চায়ের দোকানে ছুটতে হয়। আমার প্রাত্যহিক খরচের একটা বাজেট থাকে, কিন্তু ব্যক্তিগত খাওয়া দাওয়ার ব্যাপারে সেটি মেনে চললেও প্রায়শই তা অতিক্রম করে যাই। কারণ যে কোনো সময় যে কোনো মহিলার সঙ্গে আলাপ হলে ইত্যাদির জন্যে কিছু খরচ আমার হয়ই। আমি একটি সরকারি অফিসে মাঝারি চাকরি করলেও কর্তৃপক্ষ আমার ইতিহাসে রাজনীতির গন্ধ খুঁজে খুঁজে ক্লান্ত। যদিচ তারা সন্দেহের কাঁটাকে লালন করতে বদ্ধপরিকর এবং আমি নিশ্চিন্তে আনন্দে নিয়মিত মাইনে নিয়ে যাচ্ছি। সম্পূর্ণ টিপটপ না হয়ে পথে বের হই না আমি। আমার টেরি থেকে জুতোর টো পর্যন্ত আমার ঝকঝকে থাকবেই। ঘণ্টাখানেকের ব্যবধানে সিগারেট কেনার সময় পানের দোকানের আয়নায় কোদাল চালানোর মতো চুলে কয়েকটা কোপ মারি চিরুনি দিয়ে। দ্বিতীয়টির জন্য আমাকে ট্রাম বাসে উঠতে হয়, কারণ প্রকাশ্যে পকেটের রুমালে জুতোর টো মোছা সে একটা বিশ্রী ব্যাপার। ট্রামে উঠে ইচ্ছে করে রুমালটাকে পায়ের কাছে ফেলে দেই এবং সেটাকে ওঠাবার ভঙ্গি করে নিপুণ হাতে টো পালিশ করে নিই। রুমালটির 2টো ভাঁজ আছে, একটিতে মুখ মুছি, অন্যটিতে জুতো। যেদিন প্রথম ডিপার্টমেন্টে ঢুকেছিলাম সেদিন খুব গম্ভীর হয়ে কথা বলেছিলাম, কারণ জেনেছিলাম যে আমার অফিসাররাও আমার ডিগ্রির কাছাকাছি যাননি। বস্তুত MA পাস শব্দ দুটো কাগজ পাকিয়ে কানে সুরসুরি দেওয়ার মতো আমার কাছে আরামদায়ক ছিল। আমার পাশের সহকর্মী আমার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল হয়ে উঠেছিল আমার ডিগ্রির খবর পেয়ে। দাদা এখানে আর কদিন থাকবেন ইত্যাদি স্তুতি সে করেছে প্রচুর, কিন্তু যেদিন শুনল আমার MA-র সাবজেক্ট কী ছিল সেদিন থেকেই
লোকটা ইয়ার দোস্তের মতো আরে শালা বলতে শুরু করলো। আমার খুব সন্দেহ লোকটা কলেজেই ঢোকেনি। ফলত এখন আমি নিজেকে গ্রাজুয়েট বলি পরিচয় প্রসঙ্গে। বাংলায় এমএ বলা মানে দেশি আয়নায় নিজের 3 রকম মুখ দেখা। এই সত্য জেনেছি মজ্জায় মজ্জায়। অত্যন্ত দ্রুত স্নান সেরে নেই, কারণ এই বারোয়ারি স্নানঘরটা যেমন অন্ধকার তেমনই নোংরা। মেয়েদের মাথার চুল থেকে সাবানের ফেনা সর্বদা জলে ভাসে। বেশিক্ষণ গায়ে জল না ঢাললে আরশোলার আদর খেতে হবে সর্বাঙ্গে। এই গা ঘিন ঘিনে ভাবটা এড়াবার জন্যে আমি একটা সিগারেট ধরিয়ে স্নান শুরু করি। শুকনো গামছা দিয়ে মাঝে মাঝে কয়েকটা টান দিই, অনেকটা ট্রলি গাড়ির বেগ কমে এলে পেছন থেকে ঠেলার মতন। সকালবেলায় আমি খুব অসহায় বোধ করি, কারণ এখন কোনো বন্ধুকে পাওয়া যাবে না। যে যার বসের কাছে বংশোদ্ভূত। তবু চৌরাস্তায় এসে একটা সিগারেট ধরালাম প্রাত্যহিক অভ্যাসে। এখন মেয়েদের স্কুল ছুটি হয়েছে। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে 32 দাঁতে পান চিবুনোর মতো ডাঁটোগুলোকে দেখি। কতক মুখ আমার চেনা হয়ে গেছে, এবং এক সময় হঠাৎ বাসে প্রচণ্ড ভিড় লক্ষ্য করে ঈষৎ বিরক্ত হয়ে হাঁটতে শুরু করলাম। মেয়েদের পেছনে হাঁটার উত্তাপ সর্বাঙ্গে নিয়ে আমি এক বন্ধুর দোকানে ঢুকে পড়লাম। সুরিত টেবিল বাজাচ্ছিল। ওর বাবার দোকান এটা, রেডিও র। ভদ্রলোক 12টার পর নামেন। এ সময়টা সুরিত সম্রাট। টালিগঞ্জ পাড়ায় একদা ঘোরাঘুরি করেছিল। বাবার হুকুমে সেটা স্থগিত থাকলেও বর্তমানে নবনাট্য করছে। নাটক মঞ্চস্থ হবে কিনা ঠিক নেই, কিন্তু রিহার্সেল দিয়ে চলেছে। ফলত সদস্যরা অনিয়মিত হচ্ছে নিয়মিত। আমাকে দেখেই সুরিদ ওদের কানা দারোয়ানটাকে এক ভাঁড় চায়ের হুকুম দিয়েই পাশ থেকে এক দিস্তে কাগজ টেনে আনলো। বুঝলি অনিমেষ, এখানটায় যা ট্রিটমেন্ট করেছি না, অনেকটা পিকচারাইজড। জামশট বুঝিস? ফিল্মে আছে, নাটকেও তাই আনছি। আই অ্যাম দ্য ফার্স্ট ম্যান। ফার্স্ট অ্যাক্টিংয়ের সঙ্গে। চেহারে শরীর এলিয়ে দিয়ে একটা বিরাট হাই তুলে বললাম, ওটা গর্ডন ক্রেগ করেছে। চোয়াল ঝুলিয়ে ঘষঘষে গলায় সুরিত বলল, গর্ডন করেছে? যেন গর্ডন আমাদেরই আরেক বন্ধু। ওর হাতটা যেভাবে মুঠো হলো, তাতে গর্ডন ক্রেগ সামনে থাকলে একটা কিছু হয়ে যেত। তাড়াতাড়ি সামলে নিলাম। রবার্ট লুইস তো সেরকমই লিখেছেন, বুঝলি সুরিদ, এই নাটক ফাটক করে কিচ্ছু হবে না, তার চেয়ে ফিল্মের দিকে। আসলে সুরিদকে বধ করতে হলে এই সব নাম বলতে হবে, এটা আমি জানতাম। এসব নিয়ে ও পড়াশোনা করে, তা আমি জানি। নাম দুটো আমার মুখে শোনার পর ও একটা ফিল্টার টিপ বেশ শ্রদ্ধার সঙ্গে এগিয়ে দিয়ে বলল, না, ডকুমেন্টারি করব। 1002-এর মামলা তো, 16 মিনিটে ট্যালেন্ট দেখিয়ে দেব, বিন্দুতে সিন্ধু। ডকুমেন্টারির চেয়ে ফিচার ফিল্ম বেটার। তবে নেহাতি যদি করিস, ইন্দিরা গান্ধীর ওপর কর। প্রিয়দর্শিনী নাম দে, গভর্নমেন্ট কিনে নেবে। এবং আমরা এই সব কথাবার্তা বলে গেলাম 12টা অবধি, এবং গত 2 বছরের মতো আমাদের আলোচনার কোনো সিদ্ধান্ত হলো না। আমরা যখন কথা বলি, সুরিদ ও আমি একটা ছবি করব, সিরিয়াস হয়েই বলি। সেই মুহূর্তে আমরা কেউ স্মরণে আনি না যে নাটকের জন্যে একজন অভিনেত্রী 50 টাকা পারিশ্রমিক চেয়েছিলেন, এবং তা সাধ্যাতীত ছিল বলে আমরা রিহার্সাল বন্ধ রেখেছি। এই সময় চলচ্চিত্রের যাবতীয় খুঁটিনাটি নিয়ে আমরা আলোচনা করব। এক সময় আমি উঠে পড়লাম।
আমি ও সুরিদ কেউই আলোচনার সিদ্ধান্ত নিয়ে মাথা ঘামালাম না। এই সময় আমি দ্বিপ্রাহরিক আহার গ্রহণ করি। এ ব্যাপারে সাধারণত পাঞ্জাবি দোকানই আমার পছন্দ, কারণ বাঙালি পাইস হোটেলের অপরিচ্ছন্নতা এবং ভাত 6 আনা, ডাল 2 আনা ইত্যাদি দ্রুত নামতার মতো কানের কাছে চেঁচানো হয় বলে আহার গ্রহণে বিঘ্ন ঘটে। এসব ব্যাপারের বাইরে আমি নিভৃতে পকেটের সঙ্গে বোঝাপড়া করি। অল্প পয়সায় রুটি সহযোগে তড়কা অত্যন্ত উপাদেয়। পাঞ্জাবি হোটেলে ঢোকার পেছনে এ আমার অন্যতম যুক্তি। বস্তুত পেঁয়াজ ও লেবু সহযোগে তড়কা খেতে আমি মাংসের আঘ্রাণ পাই। অবশ্যই স্বীকার করব, দুদিনের মধ্যে দুবার খাওয়ার সময় বহু যোজন দূরে অবস্থানকারী আমার পিতামাতার মুখ স্মরণ হয়। অন্যথায় আমি নিজেকে ভালোবাসি বা আত্মকেন্দ্রিক এই বিশেষণ অস্বীকার করি না। তাছাড়া বিচিত্র হিন্দি ভাষা শেখার অন্যতম জায়গা পাঞ্জাবি হোটেল, এবং স্বীকারে লজ্জা নেই, আমি শিক্ষানবিশ। বেশ কয়েকটা পরিতৃপ্তির ঢেঁকুর তুলে আমি ট্রামে উঠলাম। সাধারণত যেসব ট্রামের পেছন দিকের দরজা থাকে সেগুলো আমি পরিহার করি, স্বচ্ছন্দ হয়ে থাকা যায় না। বরং পেট কাটা ট্রামের দরজায় দাঁড়ানো বেশ আরামদায়ক। জয়ন্ত, আমার এক বিরাটাকায় বন্ধু পেশ করেছিল প্রথমটি পুরুষ ও দ্বিতীয়টি স্ত্রী ট্রাম, এবং আমার পক্ষে স্ত্রী জাতির প্রতি অনুরাগ দেখানোই স্বাভাবিক। ট্রামে উঠেই আমার চোখ উজ্জ্বল হলো। মেয়েটি মুখ ঘুরিয়ে রাস্তায় নজর দিতেই দ্বিধামুক্ত হলাম। যদিও ওর চোখে কালো চশমা, কিন্তু ফাঁপানো চুল আর খাটো ব্লাউজের সঙ্গে সাদা ঝোলানো ব্যাগটা আমি দেখতে পেয়েছিলাম। এই মেয়েটার সঙ্গে আমি কখনো কথা বলিনি, কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে আমি একলা নই। ক্রমশ স্থির করে ফেললাম আজ আলাপ করবই। এবং কিভাবে কথা বলবো তার একটা ফর্মুলা আমার আছে। যেমন মেয়েটির সামনে গিয়েই একটু অবাক ও চিন্তিত চোখে বলবো, মাফ করবেন, আপনাকে যেন কোথায় দেখেছি মনে হচ্ছে। কোথায় থাকেন বলুন তো? সাধারণত এই প্রশ্নের উত্তরে যে কোনো মেয়েই বলবে, কেন, আপনার কি দরকার? তখন কাঁধ দুটো বেশ প্রস্তুত করে ঈষৎ লজ্জা এবং বিব্রত ভঙ্গিতে বলতে হবে, না তেমন কিছু নয়, কিন্তু আমার মনে হচ্ছে আপনি খুব চেনা। অবশ্য মানুষেরই ভুল হয়। এরপরে চোখ রাখতে হবে মেয়েটির চোখে। প্রশ্রয়ের আভাস পেলে ভরা পালে কথার নৌকো ছুটবে, নইলে সেটা দূরস্থ ইংরেজি ভদ্রতা। নিউ সিনেমার সামনে মেয়েটি নামতেই আমি ট্রাম ছেড়ে দিলাম। ঠিক এই মুহূর্তে আমার একটা আশঙ্কা ছিল, হয়তো এর কোনো ব্যক্তিগত বন্ধু অপেক্ষা করছে কোথাও। মেয়েটি মার্কেটের রাস্তায় এগোতে আমি সিদ্ধান্ত নিলাম সহসা। তড়িতে মেয়েটিকে ছাড়িয়ে একটু এগিয়ে গিয়ে নির্জনতম জায়গায় দাঁড়ালাম। মেয়েটি অন্যমনে হাঁটছে। হাঁটবার সময় ঊর্ধ্বাঙ্গের ও নিম্নাঙ্গের আন্দোলন আমার শিরায় শিরায় রোমাঞ্চ জাগাচ্ছিল। কাছাকাছি হতেই এগিয়ে গেলাম, মাথাটা বেঁকিয়ে ঈষৎ অপ্রস্তুত ভঙ্গিতে। সম্প্রতি কোনো ছবিতে নায়ককে এভাবে হাঁটতে দেখেছিলাম। হঠাৎই সব এলোমেলো হয়ে গেল এবং আমি আমার ফর্মুলা ভুলে দুহাত জোড় করে ঈষৎ হেসে বললাম, নমস্কার, আপনাকে আমি অনেকবার দেখেছি, আপনার সঙ্গে আলাপ করতে চাই। মেয়েটি হঠাৎ থমকে দাঁড়ালো এবং দীর্ঘ নরম ঘাড় বেঁকিয়ে আমাকে দেখল। তারপর আলতো করে উচ্চারণ করল, কেন বলুন তো? এ প্রশ্নটাই মারাত্মক। আমি চোখ বুজে পরক্ষণেই হেসে ছোট্ট শ্রাগ করে বললাম, আলাপ করতে খুব ইচ্ছে হলো। কি হবে আলাপ করে? মেয়েটির দৃষ্টি আমাকে মাপছে।
আমি বিন্দুমাত্র সময় নষ্ট না করেই বললাম, জানি না, তবে এক একটা ইচ্ছেকে চেপে রাখা যায় না, তাই। ও, আমি নিখিল রায়, কাস্টমসে আছি। এখান থেকেই আমার ফর্মুলায় এসে গেলাম। কখনোই আসল নাম ও অফিস আমি কাউকে বলি না। আপনি তো এদিকেই যাবেন। মেয়েটি হাসল। হ্যাঁ। আমরা এগুলাম। কথা নেই কিছু। অস্বস্তি হচ্ছে। মেয়েটির পরিচিত কেউ এসে পড়লে অপ্রীতিকর হবে। গলায় কৌতুক নিয়ে বললাম, কারো সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে বুঝি? আছে, টেলারের সঙ্গে। আমার কয়েকটা জামা ফিট করতে দিয়েছি, আজ ট্রায়াল ডেট। এরপর আমরা কথা বললাম, যে কেউ এই মুহূর্তে আমাদের অন্তরঙ্গ ভাববে। অফ ডিউটিতে সিনেমা দেখার উদ্দেশ্যে এ পাড়ায় আমার আগমন জানালাম। আসলে মেয়েটি সিনেমায় আসুক এ আমি চাইছিলাম। এই যে আমার সব। মেয়েটি বাঁ চোখে আমাকে দেখল। তাড়াতাড়ি জোড়া দিলাম, আমি অপেক্ষা করব। ভেতরে ঢোকার আগে মেয়েটি বলল, আচ্ছা। এটি একটি ফরাসি দর্জির দোকান। বিরাট বিরাট গাড়িতে বিভিন্ন বয়সের মেয়েরা আসছে অনবরত। তাদের ব্লাউজের চেহারা দেখে আমার জয়ন্তকে মনে পড়ল। মার্কেটে ঘুরতে ঘুরতে একদা ক্রিসমাসে জয়ন্ত বলেছিল, বালিশের ঢাকনা, লেপের ওয়াড় যেমন আছে, বুঝলি, এই ব্লাউজগুলো তেমনই অন্তর্বাস ঢাকনা, মাপে মাপে তৈরি। 3টে সিগারেট শেষ হলে মেয়েটি বেরুল। পাশাপাশি কয়েক পা হেঁটে সমস্যায় পড়া গেছে এমন ভঙ্গিতে বললাম, গন্তব্য কোথায়? মণিবন্ধে বাঁধা চৌকো বড় ঘড়িটা দেখল সে। আমাকে 3টের মধ্যে বাড়ি ফিরতেই হবে, অর্থাৎ এখনো ঘণ্টাখানেক সময় আমি পাব। কৃতার্থ ভঙ্গিতে বলি, ওহ, অনেক দেরি আছে, চলুন কোথাও জমিয়ে আড্ডা দেওয়া যাক। জমিয়ে আড্ডা শব্দ দুটো আমি ইচ্ছে করেই বললাম, কারণ এতে আমার সরলতা আর নির্লোভতা প্রকাশ পাবে। তাছাড়া মেয়েটি যদি কলেজ ইউনিভার্সিটির ছাত্রী হয়, তাহলে আমার মেজাজের সঙ্গে একটা সাধর্ম খুঁজে পেয়ে খুশি হবে। কফি হাউসে অনেক মেয়েকে শব্দ দুটো ব্যবহার করতে শুনেছি। কোথায় আড্ডা দেবেন? যা রোদ্দুর। আকাশ দেখল। চলুন কোথাও বসা যাক। আমি দরাজ হলাম। ক্রমশ আমি একটি করে রেস্তোরাঁর নাম বলে গেলাম এবং সে নাকচ করে গেল। হয় তার কোনো আত্মীয় নিয়মিত সেখানে আসেন, অথবা পরিচিত। শেষ পর্যন্ত যে দোকানে আমরা প্রবেশ করলাম সেটি সাহেব পাড়ার অত্যন্ত দামি এবং আমার দীর্ঘকালের বাসনায় ছিল। সেই স্বল্পালোক শীতাতপ নিয়ন্ত্রিত সজ্জিত কক্ষের কোনায় সোফায় বসে মেনু হাতড়ে হাতড়ে যে পানীয়র হুকুম দিলাম, তার বিনিময়ে আমার 4 বেলার মিল খাওয়া হয়ে যেত। বেশি কিছু খেতে পারবো না, এইমাত্র লাঞ্চ সেরে এসেছি। আপনি? বলার সময় তড়কার ঢেঁকুর উঠল যেন। আমি জানতাম যে কোনো মেয়েই একবার অর্ডার দেওয়া হয়ে গেলে মুখ ফুটে অন্য খাবার চাইবে না, এবং এই সময় মনে মনে এই বাড়তি খরচটুকু আগামী 7 দিনের বাজেট থেকে কিভাবে পুষিয়ে নেব তার একটা খসড়া করে নিলাম অতি দ্রুত। এখনো পর্যন্ত মেয়েটির নাম আমি জানতে চাইনি, কারণ আমি চেয়েছিলাম মেয়েটি বুঝুক আমি ঠিক লাইনের ছেলে নই। লাইন বলতে আমি লোভী, কামুক এবং ইতর কিছু মানুষ যে পদ্ধতিতে আনাগোনা করে সেই পদ্ধতির কথাই বলছি। এছাড়া আরও একটা কারণ, এই যে মেয়েটির বিরাট চ্যাপ্টা সাদা চামড়ার ঝোলানো ব্যাগটার গায়ের খোপে বসানো সাদা কাগজে লেটারিং করা নাম দয়ামন্তী গুপ্ত, বিএ অনার্স দেখতে পেয়েছিলাম। এবং এই বিশ্ব চরাচরে প্রথম কোনো স্ত্রীলোককে হাতব্যাগের শরীরে নিজের নাম ও ডিগ্রির খবর লিখতে দেখে পুলকিত হলাম।
সোফায় মাথা এলিয়ে মেয়েটি বসেছিল। আমি ওর স্ফীত ঊর্ধ্বাঙ্গে ইচ্ছে করেই চোখ রাখছিলাম না, কারণ আমি জানি মেয়েরা এ বিষয়ে অত্যন্ত সচেতন এবং আমাকে এ ব্যাপারে উদাসীন দেখলে সে ক্রমশ আমার উপর আস্থাশীল হবে। রেস্টুরেন্টটা খুব ডেকোরেটিভ। মেয়েটি দেওয়াল দেখছিল। সাহেব পাড়ার সঙ্গে আমাদের উত্তর কলকাতার পার্থক্য এখানেই, সুন্দর করে বললাম আমি। দুটো ভ্রু এক করে মেয়েটি বলল, আপনি নর্থে থাকেন? শ্যামবাজারে। আচ্ছা। এমন আলতো স্বরে সে উচ্চারণ করল যেন ওর ঠোঁট একটুও কাঁপল না। আমি বিডন স্ট্রিটে। তাহলে বেথুনে পড়েছেন? আমরা ক্রমশ সিঁড়ি ভাঙা অঙ্কের মতো ধাপে ধাপে নামছিলাম। আমি খুব কাছাকাছি বসে আইসক্রিম খেতে খেতে মেয়েটির সম্পর্কে ওয়াকিবহাল হলাম। আমার অনেক কিছু শখ হচ্ছিল, কিন্তু আমি কোনো উৎসাহ দেখাচ্ছিলাম না। হঠাৎ লক্ষ্য করলাম আমাদের বিপরীত কোণে দুটি মারোয়াড়ি ছেলে মেয়েটি সম্পর্কে আলোচনা করছে বিশ্রী ভঙ্গিতে। আমি উত্তেজিত হলাম। মাথা নিচু করে মেয়েটির কানের কাছে মৃদু স্বরে বললাম, ওই কোণের ছোকরাগুলোকে একটু শিক্ষা দেওয়া দরকার। স্প্রিংয়ের মতো মাথা ঘুরিয়ে কোণের দিকে তাকালো মেয়েটি। তারপর ক্রমশ মুখের পেশি শিথিল করে লাফিয়ে উঠল। হ্যালো ম্যান, হাউ ডু ইউ ডু? লাট্টুর মতো শরীর ঘুরিয়ে মারোয়ারি টেবিলের দিকে এগিয়ে গেল সে। কয়েক মুহূর্ত নির্বিকারভাবে দর্শন করলাম। বিলটা পে করতেই বাঁ চোখে ঝাঁকুনি দিয়ে মেয়েটি ডাকল, ওকে চেনেন না? ওম প্রকাশ, টেবিল টেনিস চ্যাম্পিয়ন। কতদিন পরে তোমার সাইট পেলাম প্রকাশ। ওরা আমাকে লক্ষ্য করছিল না। পায়ে পায়ে কখন দরজার কাছাকাছি চলে এসেছি নিজেই টের পাইনি। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের বাইরে এসে এক ঝলক আগুনের তাপ নিলাম সর্বাঙ্গে। শেয়ানে শেয়ানে পাঞ্জা কষে পরাজিত সম্রাটের মতো প্রচণ্ড রোদ্দুরে দাঁড়িয়ে মনে হলো লক্ষ লক্ষ সিসিফাস তো জন্মাচ্ছে, তবু সূর্যের তেজ একটুও কমছে না। শালা। কয়েকশো টাকা বাজি হেরে যাওয়ার মতো মেজাজ নিয়ে হাঁটছিলাম। ভদ্রলোকের সঙ্গে কথা বলা দরকার। যদিও শেষ দিন কথা বলার সময় আমি ভেবেছিলাম আর আসব না। ইনি বাংলাদেশের তথাকথিত সম্মানিত ও পদস্থ ব্যক্তি। একে দেখে আমার মিশরের প্রাক্তন রাজা ফারুকের চেহারা মনে পড়ে। আমার কর্তৃপক্ষ যে রাজনীতির গন্ধে আমার ইতিহাসে পাচ্ছেন বলে শুনেছি, তার সঙ্গে 14 পুরুষের আমার সম্পর্ক ছিল না। অতএব এই মিথ্যে অভিযোগকে মিথ্যে প্রমাণ করতে আমাকে লাট্টুর মতো ঘুরতে হচ্ছে। আমাকে প্রমাণ করতে হবে আমি সৎ। শ্রীরামচন্দ্রকে যদি বলা হয়, ওহে বাপু, তুমি প্রমাণ করো দেখি দশরথ তোমার বাপ কিনা, তবে ভদ্রলোকের সমস্যা নিশ্চয়ই আমার চাইতে নেহাত কম হতো না। ঈশ্বরের তৃতীয় নয়নের মতো সর্বদুয়ারের অদৃশ্য চাবিকাঠি এই ফারুক ভদ্রলোকের হস্তগত। অতএব আমাকে তার সামনে লেজ নাড়াতে হচ্ছে সমানে। লাল দিঘির কাছাকাছি আসতেই শুনলাম কে যেন চেঁচিয়ে আমাকে ডাকছে। সেই ঘড়িওয়ালা গির্জার সামনের ফুটপাথে দাঁড়িয়ে মল্লিকদা হাত নাড়ছেন। মল্লিকদাকে দেখেই আমি তৃষ্ণার্ত হয়ে পড়লাম। সুরার পাত্রে মল্লিকদা আমার গুরুদেব। 15 পেগেও ভদ্রলোক যথাযথ। এক টেবিলে বসে একদিন বিল মেটাতে গেছিলাম চক্ষু লজ্জায়। ফোঁস করে উঠেছিলেন মল্লিকদা। বয়স কত? আমাকে যেদিন বয়সে টপকাবে সেদিন বিল পে করতে এসো। অডাসিটি, হতচ্ছাড়া। ওই বয়গুলোকে টিপস দিলেই ফতুর হয়ে যাবে যে। মল্লিকদার অবস্থা কীরকম জানতাম না, তবে কখনো পকেট খালি দেখিনি। মল্লিকদা বিবাহিত, 2টি সন্তানের জননী তার স্ত্রী। 16 পেগের ঝোঁকে একদিন বলে ফেলেছিলেন, তোমার বৌদির বাচ্চা দুটো আমার নয়, ওর পূর্বের প্রেমিকের। প্র্যাকটিক্যালি ওকে বিয়ে করে এসব শুনে আর টাচ করার ইচ্ছে জাগেনি। আর তাই
দার্জিলিংয়ের নেপালি মেয়ে লিনার মায়ের কাছে কুশল বার্তা নিয়ে যান মল্লিকদা। ডরোথির বুড়ো বাপকে লাঠি কিনে দিয়ে আসেন ডক্টর লেনে গিয়ে। গহন রাত্রে টেম্পল বা ঈশাকে বসে লক্ষ্য রাখেন 10 পেগ পেরিয়ে গিয়েও ডরোথি লিনারা খদ্দেরের চাপে হুইস্কি খাচ্ছে কিনা। কোথায় চললে? মল্লিকদা নাক কোঁচকালেন। চলো, লিনার কাকা এসেছে দার্জিলিং থেকে, বেশ মজার লোক। অল রাইট, রাত 9:30টার মধ্যেই ঈশাকে এসো। এক মুহূর্ত আর অপব্যয় করলেন না মল্লিকদা। ট্যাক্সির জন্যে হাত তুলে ছুটলেন রাস্তার ওধারে। সিংহদুয়ারে অনেক কথা খরচ করে অনুমতি যদিও মিলল ভেতরে যাওয়ার, মধ্যদুয়ার এক প্রস্থ তদারকিতে কঠোর হলো। ক্রমশ যখন সেই অনাকাঙ্ক্ষিত দেবতাটির সামনে এসে দাঁড়ালাম, ঠিক তখনই লাল আলো জ্বলে উঠল। শুনলাম এইমাত্র একজন বিখ্যাত মহিলা অন্দরবর্তী হয়েছেন। তাকিয়ে দেখলাম অপেক্ষা করার ছোট্ট ঘরে 3 জন পুরুষ ও 6 মহিলা কাগজ পড়ছেন। একটি অজস্র ছাপার ভুল ও কালি চুপসানো খবরের কাগজ টেনে নিয়ে সোফায় বসতেই কানে সুরসুরি দেওয়ার মতো আরামদায়ক কিছু সংলাপ ভেসে এলো। আমি সাধারণত স্লিভলেস পড়ি না, তবে যেখানে যেমন শুনেছি ইনি অত্যন্ত আপ টু ডেট। সঙ্গে সঙ্গে সোডার বোতল খোলার শব্দ হলো। ইয়ং ম্যান অফ 70 আমাকে এখনও এসো খুকি বলেন। ওর একটা লাইসেন্স আজ দেবেন বলেছেন। আফটার অল 30 বছরের সম্পর্ক। মুহূর্তে আমার মনে হলো আমি দেবদর্শনে এসেছি এবং অপ্সরাবৃন্দের কাকলি শুনছি। অনেক অপেক্ষার পর শেষে মুখোমুখি হলাম। 2 পা টেবিলের নিচে চালান করে স্ফীত ভুঁড়ি দামি সাদা খদ্দরের পাঞ্জাবিতে ঢেকে শ্রী ফারুক বসে আছেন। ভদ্রলোকের গায়ের চামড়া অসম্ভব রকমের ফর্সা। পেছনের দেওয়ালে সর্বাঙ্গ জুড়ে জনকের পার্ক স্ট্রিটীয় ছবি আছে। নীল পর্দা দিয়ে ঘরের একটি দিক ঘেরা। ওখানে ইনি বিশ্রাম করেন। একটা টাইপ করা চিঠি হাতে নিয়ে চশমার ফাঁকে তাকালেন তিনি। চাকরিটা এখনো আছে? গলায় আমার এত কফ ছিল জানতাম না। কোনো মতে বললাম, হ্যাঁ, তবে ওয়ার্নিং দিয়েছে আমাকে। স্যার, আপনি বাঁচান। আমি কোনোদিন রাজনীতি করিনি স্যার, এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। আমার ঠাকুরদাকে তো আপনি চেনেন, মানে সেই লিয়াকত আলীর আমলে, যখন উত্তর বাংলার সাঁওতাল শ্রমিকদের উনি মুসলমান বলে প্রচার করেছিলেন। তখন আপনাকে আমার ঠাকুরদা ওই ব্যাপারের বিরুদ্ধে অনেক তথ্য দিয়ে সাহায্য করেছিলেন। আমরা কেউ রাজনীতি করিনি স্যার। আমার কথায় কোনো আঁচড় পড়ল না মেদগঠিত ফারুকের মুখে। বাঁ হাত বাড়িয়ে টেলিফোন তুলে অপারেটরকে বললেন হোম ডিপার্টমেন্টে লাইনটা দিতে। আমার সিঁড় দ্বারায় একটা আনন্দ ছটফট করছিল। এমন সময় এক ভদ্রলোক ঘরে ঢুকে টেবিল থেকে কয়েকটা সাদা কাগজ তুলে আর চোখে আমার দিকে তাকালেন। নাকটা কুঁচকে শ্রী ফারুক বললেন, এর কেসটা নিয়ে একটা কিছু করার জন্য হোম ডিপার্টমেন্টে ফোন করছি, কি বলো? কি কেস স্যার? রাজনীতি করেছে বলে চাকরি যাচ্ছে আমার ডিস্ট্রিক্টের ছেলে। সে কি স্যার, আপনি ডিপার্টমেন্টে ফোন করবেন কেন? আপনার একটা স্ট্যাটাস আছে না? আপনি বরং এর কাছ থেকে একটা দরখাস্ত নিয়ে হোম মিনিস্টারকে ফরওয়ার্ড করে দিতে পারেন। সঙ্গে সঙ্গে বাঁ হাতটা রিসিভারে তুলে আনলো এবং শ্রী ফারুক অপারেটরকে জানিয়ে দিলেন হোম ডিপার্টমেন্টকে দরকার নেই। তারপর টেবিলে রাখা প্রতীক্ষিতদের ভিজিট কার্ডগুলো তুলে নিয়ে বাঁচতে বাঁচতে বললেন, তাহলে একটা দরখাস্ত লিখে দিয়ে যাও, আমি ফরওয়ার্ড করে দেব। আচ্ছা। ভদ্রলোকের ঘাড় নাড়ার পর আমার দাঁড়িয়ে থাকার পেছনে কোনো যুক্তি নেই, কিন্তু আমার হঠাৎ ইচ্ছে করল ভদ্রলোককে প্রণাম করতে। ছেলেবেলায় প্রথম ঠাকুর বিসর্জন দেখে গুরুজনদের প্রণাম করার জন্যে যেমন একটা ইচ্ছের আবেগ,
বুকে ছটফট করত ঠিক তেমনই। বিরাট চন্দ্রাকার টেবিলের তলায় পা দুটো খুঁজতে লাগলাম ব্যগ্র দৃষ্টিতে। শ্রী ফারুক তাকাতেই বলে ফেললাম গাঢ় স্বরে, আপনাকে স্যার প্রণাম করব। ঠিক আছে, যান। পার্শ্ববর্তী ভদ্রলোক ভেটকি মাছের মতন মুখ করে আমার ইচ্ছেটাকে চুরমার করে দিলেন। পায়ে পায়ে বাইরে বেরিয়ে এলাম। আহ, কি হালকা লাগছে নিজেকে। বিরাট ঐতিহাসিক বারান্দা, চওড়া কাঠের সিঁড়ি, প্রেস রিপোর্টার, পুলিশ ইত্যাদিকে আদৌ লক্ষ্য না করে আমি জুতোর টোতে হাঁটতে হাঁটতে কয়েকটা শীষ দিয়ে নিলাম। আপাতত পৃথিবীতে কোনো সমস্যা নেই। বাইরে প্রচুর আলো, দুপুর গড়িয়ে চলেছে। ডালহৌসির ছুটি হতে বেশি দেরি নেই। গর্ভবতী মেয়ের নরম প্রহরের অস্বস্তি ভাব চারদিকে। এবার আমার সময় রুটিনে বাঁধা। ট্রামে ঝুলে সোজা এলাম কলেজ স্ট্রিট বাজারের সেই বইয়ের দোকানে। সুবোধদা এবং 25 থেকে 55 কয়েকজন নানা বয়সী মানুষ রোজ দোকানটার পেছন দিকে জমা হই। 2 ঘন্টা ধরে টানা সাহিত্য চলে। আমি কনিষ্ঠতম, কথা বলার অধিকার তাই কম। সুবোধদাই বলেন, বিখ্যাত এক পত্রিকার সঙ্গে যুক্ত উনি, বাকি সবাই এপাশে ওপাশে লেখেন। আমাকে দেখেই সুবোধদা চোখ বন্ধ করে কিছু ভেবে নিয়েই আকর্ণ হেসে মাথা দোলালেন। তোমার গল্পটা পড়লাম, সেন্টেন্স কনস্ট্রাকশনে নজর দাও। কথা বলা আর লেখা এক জিনিস নয়। এসব কথাই আমি খুব বিব্রত বোধ করি, এবং সবচেয়ে বাঁচোয়া যে কোনো বিষয়ের আলোচনা দীর্ঘস্থায়ী হয় না। এখানে সুবোধদাই সমালোচক, আমরা তার কথায় ডিটো দেই। আসলে আমাদের মধ্যে একটা রেষারেষি আছে সুবোধদার করুণা পাওয়ার। সেই বিখ্যাত লেখা ছাপাবার রাস্তাটা আয়াসসাধ্য। সুবোধদার করুণা প্রাপ্তির লোভ আমাদের আছে। সন্ধে ঘন হওয়ার পর বেরিয়ে পড়লাম। এত মানুষের চলাফেরা, এই ভিড় দেখে আমার ক্রমশ বিরক্তি বাড়ছিল। এখন আমি এক জায়গায় ফোন করতে পারি। আমার সমস্ত পাপ ও পাপহীনতার একমাত্র শরীকের সঙ্গে কিছুক্ষণ কথা বলতে পারি। আমি বলছি, কলেজ স্ট্রিট থেকে করছো? হ্যাঁ। কেমন আছো? ভালো। ডান হাতের ব্যথাটা সেরে গেছে? হ্যাঁ। কটা সিগারেট খেয়েছো? জানি না। তুমি আমার কথা একটুও শোনো না। কিছু বলছো না যে? কি বলবো? বেশি সিগারেট খাবে না, বেশি ঘুরবে না, কেমন? আচ্ছা। কাল ফোন করবে তো? হ্যাঁ। পরশু? হ্যাঁ। আমার জন্যে তোমাকে রাখছি। কাল করবে তো? হ্যাঁ। একটা ফোঁপানোর শব্দ কানে আসতে না আসতেই রিসিভার নামিয়ে রাখলাম। ঠিক এই কটি মুহূর্তে, সারাদিনের এই সময়টুকু আমি সৎ। আমার বুকের ভেতর কোনো ছলনা নেই, ফর্মুলা নেই। আসলে মুখোশের তলায় দগদগে ঘা ভরা মুখে ওষুধ লাগাবার সময় এটা। প্রতিদিনের ফোনের সময় আমার শান্তির সময়। একটা 22 বছরের যৌবন ওদিকে সর্বাঙ্গ শুকিয়ে বিছানায় লেপ্টে আছে, থাকবে সারা জীবন। শুধু 2টো হাত আর মুখ ছাড়া সর্বাঙ্গ নিথর। ক্রমশ হয়তো ফুরিয়ে যাবে সেটুকু, আর কোনো হাত প্রতিদিন হয়তো অপেক্ষা করবে না রিসিভারটা তুলে নিতে। এবং আমি গির্জায় স্বীকারোক্তির পরে তৃপ্তির স্বাদ আর পাব না। আমার ভালোবাসা, আমার কান্না, আমার শান্তি এই সময়টুকুতে, কয়েকটি সংলাপের উদ্যানে। দরজা ঠেলতেই মনে হলো আমি নরকে এলাম। বিরাট হল ঘরে অগুন্তি টেবিল ঘিরে অসংখ্য নারী পুরুষ, মদের গেলাস, সিগারেটের ধোঁয়া, আর চিৎকারের মধ্যে পথ করে সেই ব্যালকনিতে উঠেই
মল্লিকদাকে দেখতে পেলাম। সর্বাঙ্গ চেয়ার এলিয়ে বসে রয়েছেন। টেবিলে গ্লাসের তলায় চাপা দেওয়া বিলের সংখ্যায় বুঝতে পারলাম বেশ কয়েক পেগ হয়ে গেছে। জায়গাটা বেশ নির্জন, যদিও নিচে মেয়েদের অশ্লীল হাসি আর তাদের শরীর জড়িয়ে ধরে মাতাল পুরুষদের চিৎকার এখানে আসে। সেসব দৃশ্যও স্পষ্ট দেখা যায় এখান থেকে, কিন্তু ওপরে ওদের ভিড় কম। এত দেরি হলো যে? মল্লিকদার গলার স্বর বেশ জড়ানো। উত্তরে হাসলাম। লক্ষ্য রাখো তো, ওই নিচের কোণার থামটার পাশে নিগ্রোটার সঙ্গে বসেছে ডরোথি। আমি ঠিক বুঝতে পারছি না ও কি খাচ্ছে, রাম না হুইস্কি। এখান থেকে সাদা চোখেই বোঝা মুশকিল, তবু গ্লাসের আয়তনে বোঝা গেল বিয়ার। শুনেই মল্লিকদা লাল ছোপ ধরা দাঁতে হাসলেন। গুড। জানো, ডরোথি খুব ভালো মেয়ে। ওর বাবা বললেন ও নাকি স্কুলে ফার্স্ট হতো। কি খাবে? আজ থাক না, কিছু বলি? কেন খাবে না? এমনি। মল্লিকদা এবার একটু ভালো করে দেখার চেষ্টা করে হাসলেন। গুড। জানো, তোমার বৌদিকে আজ দেখে বুঝলাম দ্যাট ম্যান ইজ গোয়িং স্ট্রং। মানে, শি ইজ এক্সপেক্টিং হার থার্ড ইস্যু। বেশ কিছুক্ষণ কোনো কথা বলতে পারলাম না। মল্লিকদা গ্লাসটা শেষ করেই উঠে দাঁড়ালেন। লেটস গো বয়। মল্লিকদার পেছন পেছন নিচে নামছিলাম। সিঁড়ির মুখটায় প্রচণ্ড হৈ হৈ হচ্ছে। একটা ছাই মাখা মাগুর মাছের মতো মেয়ে দুই বুকের মধ্যে একটা টইটম্বুর পেক গ্লাস নিয়ে মাথাটা পিছনে অনেকটা বেঁকিয়ে দ্রুত তালে নাচছে। ওর সামনে একটা অ্যাংলো টেকো, প্রচণ্ড মোটা বুড়ো ছুঁচোর মতো মুখ করে গ্লাস থেকে চুমুক দেওয়ার চেষ্টা করছে সমস্ত শরীর দুলিয়ে। কয়েকটা অ্যাংলো ছোকরা রক্ত গরম করা সুর বাজাচ্ছে উৎসাহ দিতে। ভিড়ের মধ্যে একটু দাঁড়াতেই দেখলাম টেকো ঠোঁট দিয়ে গ্লাসটা তুলে নিয়েছে এবং মেয়েটাকে একটা লম্বা গ্লাস ভর্তি বিয়ার ছুটে এনে দিল। সবাই চিৎকার করে উঠল আনন্দে। মেয়েটি বিয়ার দেখে কান ফাটানো খিস্তি করল বুড়োটার উদ্দেশ্যে। আমরা পাশ কাটিয়ে বেরিয়ে আসছিলাম। হঠাৎই মেয়েটি খিস্তি থামিয়ে গ্লাস ভর্তি বিয়ার ছুঁড়ে দিল আমার শরীরে এবং দোলের দিনের শিশুসুলভ চাপল্যে হাততালি দিতে লাগলো দাঁত বের করে। আচমকা সমস্ত শরীর বিয়ারে ভিজে যেতে আমি চিৎকার করে উঠলাম। সমবেত জনতার উল্লাসের মধ্যে মল্লিকদা আমায় বাইরে টেনে এসে ফিসফিসিয়ে বললেন, ডোন্ট ওরি, এখানে এসে না খেয়ে বেরোনোটা অত্যন্ত অভদ্রতা। ভগবান তাই তোমার শরীরে কিছু চালান করিয়ে দিলেন। থ্যাঙ্কস। পাড়ার কাছাকাছি আসতেই ওদের সঙ্গে দেখা হলো। আড্ডা শেষ করে ফিরছে। আমি কাছে যেতেই সুরিত চেঁচিয়ে উঠল, কপেক টেনেছ গুরু, দেশি না জাহাজি? জয়ন্ত আমার মুখ বুক শুঁকে চাপা আফসোসে যেন ফেটে পড়ল। সুখে আছিস রে, রেগুলার মাল টানছিস, আর আমি শালা 3 হপ্তা। এবং আমি হঠাৎ এই সব কথা শুনতে শুনতে মাতালের মতো কথা বলতে শুরু করলাম। ওদের সিদ্ধান্ত সঠিক রাখতে এই গভীর রাত্রে কয়েকটি যুবকের বুকে ঈর্ষা ঢুকিয়ে ইচ্ছে করে বেতালে হাঁটতে শুরু করলাম। আহা, কি আনন্দ! সমস্ত বাড়ি অন্ধকার। এখন গভীর রাত। চোরের মতো পা টিপে টিপে একটুও শব্দ না করে তালা খুললাম। ঘরে ঢুকে আলো জ্বালতে ইচ্ছে হলো না। আমি এখন এসেছি এটা এ বাড়ির কাউকে জানাতে ইচ্ছে হচ্ছিল না আমার। এই রাত্রে যখন এ বাড়ির সবাই গভীর ঘুমে অচেতন, যখন অন্ধকার চোয়ানো বাতাসে
বেশ একটা ঠান্ডা আমেজ আসছে। তখন আমার জামা থেকে উপচে পড়া বিয়ারের গন্ধে মাথা ভার ভার করতে লাগলো। জামা খুলতে গিয়ে মনে হলো কিছু একটা পড়ে গেল পকেট থেকে, অথচ আলো জ্বালাবো ইচ্ছে ছিল না কিছুতেই। এই অন্ধকার মেঝেই, পাতা বিছানায় শরীর এলিয়ে এবার ঘুম, সারা রাতের জন্য ঘুম। কিন্তু বিছানায় শুয়ে অস্বস্তি ভাবটা কাটল না। আমার পাশ থেকে বিয়ারের গন্ধ আসছে, অথচ জামাটা আমি ওই কোণায় ছুঁড়ে ফেলেছি। কিছুক্ষণ অপেক্ষা করে আমি আলো জ্বালালাম। পোস্টকার্ডটা কুড়িয়ে নিতেই আমার সমস্ত শরীর যেন কুঁকড়ে ছোট হয়ে আসতে লাগলো। গতকাল থেকেই বুক পকেটে পোস্টকার্ডটা ছিল। এখন আমার হাতে ধরা পোস্টকার্ড থেকে ভুর ভুর করে বিয়ারের গন্ধ আসছে, সম্পূর্ণ ভেজা। চিঠির লেখাগুলো ঝাপসা হয়ে গেছে, পড়া যাচ্ছে না কোনো শব্দ। অথচ কোনো অলৌকিকতায় শেষ শব্দগুলো বেঁচে থেকে আমার সকল ইচ্ছাকে এক ভাঁড়ের পোশাক পরিয়ে দিল। জানি না, কিন্তু দু চোখ বন্ধ করলে এই বুক কি ভরাট মনে হয়। শব্দগুলো বাজে, ভালো থেকো ইতি, আশীর্বাদিকা, তোমার মা।